আয়নীয় ও সমযোজী যৌগ, তাই তো? দেখো এই আয়নীয় যৌগ কাকে বলা হচ্ছে, দেখো প্রত্যেকটা মৌল চায় তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো বাইরের কক্ষে 8টা ইলেকট্রন যাতে পূর্ণ হয় তার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে সে সুস্থিত হতে পারে। সেই জন্য কি হয়, কিছু কিছু মৌল আছে যারা কি করে না, এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দেয়, আবার কিছু কিছু মৌল আছে যারা এক বা একাধিক ইলেকট্রন নিয়ে নেয়। হ্যাঁ, যেমন ধরো একটা উদাহরণ নিই, ধরো সোডিয়ামের 11টা ইলেকট্রন, তাহলে ওর প্রথম কক্ষপথে কে কক্ষপথ সেখানে থাকে 2টো, এল কক্ষপথে থাকে 8টা, এম কক্ষপথে থাকে 1টা ইলেকট্রন। আর ধরো ক্লোরিনের 17টা ইলেকট্রন, ওর প্রথম কক্ষপথে কে কক্ষপথে থাকে 2টো, এল কক্ষপথে 8টা আর এম কক্ষপথে 7টা। এবার কি হয় দেখো, এই যে সোডিয়ামের এই যে লাস্টের কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, এই যদি এই একটা ইলেকট্রনটাকে ছেড়ে দেয় তাহলে এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। আবার সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা যদি এ নিয়ে নেয় তাহলে এর কত হয়ে যাবে, 7 আর 1 8টা ইলেকট্রন। তাহলে সেই জন্য কী হয় না, সোডিয়াম কি করে একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি তৈরি হয়ে যায়, যেমনি একটা ইলেকট্রন ছেড়ে গেল কিন্তু প্রোটনটা তো সেই 11টাই রইল। সোডিয়ামের প্রোটন ইলেকট্রন 11টা মানে প্রোটনও 11টা, তাহলে একটা ইলেকট্রন যেমনি ছেড়ে দিল অমনি এর কী হয়ে গেল, একটা প্লাস বেড়ে গেল, মাইনাস কমে গেল, তো একটা ইলেকট্রন বেড়ে যাওয়া মানে তো মাইনাস একটা কমে যাওয়া, কিন্তু প্রোটন তো সেই একই রয়ে গেল, অর্থাৎ একটা প্লাস বেড়ে গেল। ধরো তোমার কাছে 10টা রসগোল্লা 10টা পান্তুয়া আছে, তুমি একটা রসগোল্লা দিয়ে দিলে, তাহলে এটার মানে কি হলো, তোমার কাছে 9টা রসগোল্লা হয়ে গেল কিন্তু পান্তুয়া কটা রইলো, 10টাই রইলো, তো তাহলে একটা পান্তুয়া বেশি হয়ে গেল। তো এখানেও ঠিক তেমনি একটা প্লাস বেশি হয়ে গেল, তাই এর মাথায় প্লাস। আর ঠিক এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে, ক্লোরিন নিয়ে নিচ্ছে, ক্লোরিন নিয়ে কি হয়ে যাচ্ছে, তাহলে ওর একটা মাইনাস বেশি হয়ে যাচ্ছে, তাই নয়? ওর 17টা প্লাস ছিল 17টা মাইনাস ছিল, আর একটা মাইনাস নিয়ে নিচ্ছে, তাহলে ওর কী হয়ে যাচ্ছে, এক্সট্রা করে আর একটা মাইনাস। তারপরে এই যে Na প্লাস আর Cl মাইনাস পরস্পর জুড়ে গিয়ে কি তৈরি হয়ে গেল, NaCl, এই যে যৌগটা তৈরি হলো এটাই হলো কি আয়নীয় যৌগ। তাহলে দেখো এই যে আয়ন তৈরি হওয়ার মাধ্যমে যে যৌগ গঠিত হচ্ছে তাকেই বলা হচ্ছে আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ কাকে বলে যদি প্রশ্ন পড়ে তাহলে কি লিখবে না, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার আশায় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের আশায় কি হয় না, মৌলগুলি এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণের দ্বারা কি হয় বলো, যথাক্রমে গ্রহণ, দেখো প্রথমে কি হচ্ছে বর্জন, তাহলে বর্জন করলে ক্যাটায়ন হবে, যথাক্রমে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয় এবং পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে আয়নীয় যৌগ বলে। আর এই বন্ধনকে বলা হয় আয়নীয় বন্ধন, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে তাহলে আয়নীয় যৌগের উদাহরণ কি, NaCl, MgCl2, CaCl2, এরকম অনেক আছে। NaClটা হচ্ছে খাবার নুন, পরীক্ষায় প্রশ্ন পড়ে যে তোমার ব্যবহার করা বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও, তার উত্তর হবে খাবার নুন, হয়েছে? আর একটা এই আয়নীয় যৌগ সম্বন্ধে জেনে রাখতে হবে, এই আয়নীয় যৌগগুলো একক অণু হিসাবে অবস্থান করে না, একক অণুর অস্তিত্ব নেই। হ্যাঁ, এরা সবসময় কি হয় না, জোটবদ্ধ অবস্থায় থাকে। কি বললাম, জোটবদ্ধ অবস্থায়, কেলাস আকার অবস্থায় থাকে, জোটবদ্ধ অবস্থায় কেলাস আকার অবস্থায় থাকে। যেমন যদি তুমি উদাহরণ নাও, ধরে রাখবে এই যে ধরো আমি যদি ছবিটা তো আঁকতে পারবো নি, ধরো এইখানে একটা Na প্লাস আছে, একে ঘিরে ধরো 6 দিকে 6টা ক্লোরিন থাকে, একে ঘিরে ধরো 6 দিকে 6টা ক্লোরিন আছে, এই যে 4 দিকে 4টে রইলো, এই ওপর দিকে এরকম একটা থাকে, আর এনের ওই দিকে আর একটা এরকম থাকে। মানে আমি যদি 3D আঁকার চেষ্টা করি,
এই যে একটা এরকম ওপর দিকে, একটা এরকম নিচের দিকে। আবার এই ক্লোরিনটাকে ঘিরে এদিকে যেমন একটা এনে, এখানে একটা এরকম এনে থাকে, আবার এদিকে একটা এনে থাকে, আবার এদিকে একটা এনে থাকে, আবার এই কোণ করে একটা এনে থাকে, আবার এই কোণে একটা এনে থাকে। বুঝতে পারছো? তাহলে একটা ক্লোরিনকে ঘিরেও যেমন 6টা এনে থাকে, ঠিক তেমনি একটা সোডিয়ামকে ঘিরেও 6টা ক্লোরিন থাকে। তাই এদেরকে একক অবস্থায় পাওয়া যায় না। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটা বলা যাবে না। ঠিক আছে? এদের ক্ষেত্রে কোন কথা বলতে হবে? সংকেত ভর। মিটে গেল। তাহলে আয়নীয় যৌগের কনসেপ্ট হলো এইটা। এবার আমরা যদি বলি যে সমযোজী যৌগ, তাহলে নাম শুনেই বুঝতে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, আয়নীয় যৌগ হতে গেলে জেনে রাখবে একটা ধাতু হবে আর একটা অধাতু হবে। একটা ধাতু থাকতে হবে আর একটা অধাতু থাকতে হবে। যেমন সোডিয়ামটা এখানে একটা ধাতু, ক্লোরিনটা এখানে একটা অধাতু। হ্যাঁ, আচ্ছা। এবার আমরা যদি সমযোজী বন্ধন বলি, সমযোজী মানে দেখেই বুঝতে পারছো সমানভাবে এ হবে, তাই তো? তাহলে দেখো এখানে কি হয়, ধরো আমি যদি অক্সিজেনের কথা নিই, অক্সিজেন পরমাণুর কটা ইলেকট্রন থাকে? অক্সিজেন থাকে 8টা। তাহলে কে কক্ষপথে থাকে 2টো, এল কক্ষপথে থাকে 6টা। তাহলে এর কটা দরকার? 2টো দরকার। ওই জন্য আর একটা অক্সিজেনকে কি বলে? ধরো এই অক্সিজেনেরও 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার তাহলে এরও দুটো প্রয়োজন। তাই কি করে, এই যে 2টো করে ইলেকট্রন এরা মাঝখানে টেবিলে জমা রাখে। তাহলে জমা রেখে এখানে কি তৈরি হচ্ছে দেখো, এখানে এর দুটো আর এর দুটো জমা আছে। জমা থাকার পরে এই যে ইলেকট্রন জোড় তৈরি হলো, সেটাকে এও ব্যবহার করছে, সেটাকে এও ব্যবহার করছে। হয়েছে? তাই এই ধরনের বন্ধনকে আমরা বলবো সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন কাকে বলবো? না, একাধিক মৌলের পরমাণু তারা কি করে, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার আশায় কি করে বলো, এক বা একাধিক ইলেকট্রন জোড় তৈরি করে এবং তাকে দুজনেই সমানভাবে ব্যবহার করে। দেখো এও সমানভাবে ব্যবহার করছে, এও সমানভাবে ব্যবহার করছে, তাই না? এইটাকেই বলবো আমরা কি, সমযোজী যৌগ। আর এই বন্ধনকে বলবো কি, সমযোজী বন্ধন। তাহলে এই সমযোজী বেলায় কিন্তু সমযোজী মৌলিক পদার্থও হয়, আবার সমযোজী যৌগিক পদার্থও হয়। কিন্তু আয়নীয়র বেলায় কিন্তু সবসময় জেনে রাখবে, আয়নীয়র বেলায় কিন্তু সবসময় সেটা কী হবে? যৌগ হবে। যৌগ। এখানে কিন্তু মৌল হবে না। আয়নীয় মৌল হয় না। আয়নীয়র বেলায় কিন্তু সবসময় সেটা যৌগ হয়। আর সমযোজীর বেলায় মৌলও হতে পারে, যৌগও হতে পারে। সমযোজী মৌল বললে এই যে অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন এগুলো। আর যৌগ বললে যেমন জল, মিথেন, আরও আছে, অ্যাসিটিলিন, কী বলছি বুঝতে পারছো? প্রচুর আছে। অ্যামোনিয়া, এগুলো সব হচ্ছে কি সমযোজী যৌগ, আর এগুলো হচ্ছে সমযোজী মৌল। আচ্ছা, সমযোজী এখানে যেমন দেখো 2 বন্ধন তৈরি হয়েছে, তাই না? সেই সমযোজীর ক্ষেত্রে 1 বন্ধনও হয়, দ্বিবন্ধনও হয়, আবার ত্রিবন্ধনও হয়। এগুলো আমরা ক্লাস 10-এ আরও ডিটেলসে জানবো। ঠিক আছে? এখন এটুকুই জেনে রাখো। তাহলে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগ হলো জল, আর একটা আয়নীয় যৌগ হলো NaCl। পরীক্ষার জন্য তৈরি রাখবে।